আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজকে আমরা রাইট ফর্ম ভার্বের পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 2তে আমরা রুল 7 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা রুল 8 থেকে আলোচনা শুরু করব। সবসময়ের মতো আমি তোমাদের সাথে আছি রাসেল আহমেদ, প্রভাষক, ইংলিশ, সোনারগাঁ সরকারি কলেজ। প্রথম ক্লাসে আমরা রাইট ফর্ম ভার্বের বেসিক আলোচনা করেছিলাম, যেখানে টেন্সের স্ট্রাকচার ছিল এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। যারা প্রথম ক্লাসটি দেখোনি বা পার্ট 2 দেখোনি, অবশ্যই তাদেরকে পার্ট 1 এবং 2 কমপ্লিট করে দেন পার্ট 3 ক্লাসটি দেখতে হবে। আশা করি পার্ট 1 এবং পার্ট 2 তোমরা ক্লাসটি এনজয় করেছো। যারা ক্লাসটি দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, এডুকের ক্লাসরুমকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দাও, যাতে পরবর্তীতে কোনো ক্লাস আসলে অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যায়। তো পার্ট 3তে আমরা বলেছিলাম রুল 8 নিয়ে আলোচনা করব। পার্ট 1 বেসিক ছিল, পার্ট 2তে আমরা রুল 1 থেকে 7 পর্যন্ত আলোচনা করেছিলাম, যেটা গত ক্লাসে এই রুল নিয়ে আলোচনা করেছিলাম। যদি কারো এই রুলগুলো নিয়ে কোনো কনফিউশন বা প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আজকে আমরা রুল 8 থেকে আলোচনা করব। রুল 8 থেকে আমরা খেয়াল করো, অবশ্যই রুলগুলো আমরা বলেছিলাম যখন পড়ব রুলগুলো কেমনভাবে পড়তে হবে যাতে এই রুলগুলো শুধু রাইট ফর্ম ভার্ব না, অন্যান্য গ্রামারগুলো থেকে আমরা ভালোভাবে ইউজ করতে পারি। যেমনটা আমরা বলেছিলাম গত ক্লাসে, রাইট ফর্ম ভার্বের রুলগুলো স্পেশাল ইউজ, কমপ্লিটিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন এবং অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো রুলগুলো আমরা সময় নিয়ে পড়ছি এই কারণে, এবং সময় নিয়ে পড়বো ভালোভাবে বোঝার জন্য। রুল নম্বর 8 থেকে তাহলে চলো শুরু করি। রুল 8-এ খেয়াল করো, ওয়াইল যে শব্দটি দেওয়া আছে, ওয়াইলের অর্থ হচ্ছে যখন, বা যখন অর্থে ব্যবহৃত হবে। ওয়াইলের সাধারণত দুইটি স্ট্রাকচার রয়েছে। ওয়াইল যখন সেন্টেন্সে বসবে, এর পরপর যদি ভার্ব থাকে তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব, এবং ওয়াইলের পরে যে সেন্টেন্সটি থাকবে সেখানে ভার্বের সাথে ভার্বের টু হবে বা পাস্ট ফর্ম হবে। আর ওয়াইলের সাথে যদি সাবজেক্ট থাকে, যেমন এখানে খেয়াল করো ওয়াইলের পর ভার্ব ছিল কিন্তু এখানে সাবজেক্ট আছে, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে এখানে ক্লজ হবে দুইটি। ওয়াইলের সাথে যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর ওয়াজ ও ওয়ার হবে, ভার্বের সাথে আইএনজি, এবং পরের ক্লজটিতে ভার্বের পাস্ট ফর্ম হবে। আমরা একটা এক্সাম্পল দেখি। ওয়াইলের পর ভার্ব থাকলে আমরা বলেছিলাম ভার্বের সাথে আইএনজি যোগ করব, তাহলে ওয়াকের সাথে এখানে আইএনজি যোগ হবে। ওয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, বাগানে হাঁটার সময় আ স্নেক বিট মি, একটি সাপ আমাকে কামড় দিয়েছিল। এখানে খেয়াল করো ভার্বের পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে। ওয়াইলের সাথে যে ক্লজটি থাকবে সবসময় মনে রাখবে যে ভার্বের সাথে আইএনজি হোক বা ওয়াজের দিয়ে ভার্বের সাথে আইএনজি যাই হোক না কেন, পরবর্তী ক্লজটিতে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম হবে। এখানে খেয়াল করো ওয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, সাবজেক্ট ছিল এই কারণে ওয়াজার রয়েছে, এরপরে যে ক্লজটি ভার্বের পাস্ট ফর্ম হবে, বাইট হয়ে যাবে বিট। তাহলে ওয়াইলের রুলটি ক্লিয়ার। আমরা সবসময় মনে রাখবো ওয়াইল যখন অর্থে ব্যবহৃত হবে, এবং অবশ্যই ওয়াইলের পর ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যোগ করব, এবং ওয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তাহলে ওয়াজ ওয়ার্ড দিয়ে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এবং পরবর্তী ক্লোজটি সবসময় ভার্বের টুই হবে। রুল নম্বর 9-এ যাবো আমরা। রুল নম্বর 9-এ খেয়াল করো, এই দুই রুলটি খুবই কমন, স্পেশাল ইউজ, কমপ্লিটিং সেন্টেন্সে প্রায় এই রুলগুলো ইউজ হয়। অ্যাজ ইফ অথবা অ্যাজ তো যাই বলি না কেন, আমরা এই দুটি শব্দের অর্থ হচ্ছে মনে হয় যেন। তো অ্যাজ ইফ অ্যাজ দো সাধারণত সেন্টেন্সের মিডিলে বসে ক্লজ হিসেবে, কনজাংশন হিসেবে অ্যাজ ইফ এবং অ্যাজ দোর আগে একটি ক্লজ হবে, পরে আরেকটি ক্লজ হবে। প্রথম ক্লজে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, পরেরটি হবে ভার্বের পাস্ট ফর্ম। প্রথমে ভার্বের পাস্ট ফর্ম হলে পরেরটিতে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। সহজ করে যদি বলি আমরা, অ্যাজ ইফ এবং অ্যাজ দো মিডিলে বসলে আগের ক্লজে ভার্বের 1 হলে পরে 2, আগে 2 হলে পরে হ্যাড প্লাস ভার্বের 3। এক্সাম্পল খেয়াল করি, হি স্পিক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং। খেয়াল করো অ্যাজ ইফ রয়েছে এখানে, অ্যাজ ইফের আগে আমরা খেয়াল করি ভার্বটি স্পিক্স, ভার্বের 1, তার মানে পরে হবে ভার্বের 2, নো হয়ে যাবে নিউ। এরপরে এক্সাম্পলটি খেয়াল করো, হি স্পিক্স অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। এখানে ভুল দেওয়া আছে প্রথম ভার্বটিতে, তাহলে আমরা পরের ভার্বটি খেয়াল করবো। অ্যাজ ইফের পরে যেহেতু হ্যাড প্লাস ভার্বের 3 রয়েছে, তার মানে বুঝতে হবে এখানে 3, তার মানে এখানে 2, তাহলে স্পিকের 2 হচ্ছে গিয়ে স্পোক, তাহলে এখানে উত্তর হবে স্পোক। রুল নম্বর 9-এর পরে যাবো রুল নম্বর 10, খুবই গুরুত্বপূর্ণ রুল, কমপ্লিটিং সেন্টেন্সে এই রুলটি দিয়ে মিনিমাম 3টি কোশ্চেন থাকে।
স্পেশালি ইউজে প্রায় কোশ্চেনটি আসে ইফ, যার অর্থ হচ্ছে যদি, তার সাথে রয়েছে খেয়াল করা প্রোভাইডেড। আবার অনেক সময় সেন্টেন্সের শুরুতে হ্যাড বা ওয়্যার থাকলে সেগুলোকে আমরা যদি হিসেবে ধরে নিই, এবং ই প্রোভাইডেড শুরুতে হ্যাড বা ওয়্যার বসলে আমরা যদি হিসেবে সেই সেন্টেন্সগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স ধরি। এবং আমরা জানি কন্ডিশনাল তিনটি, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে ই বা প্রোভাইডেডের সাথে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, খেয়াল করো এখানে ই বা প্রোভাইডের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেকেন্ড কন্ডিশনালে ভার্বের পাস্ট ফর্ম, থার্ড কন্ডিশনালে ভার্বের হেড প্লাস ভার্বের থ্রি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তো কন্ডিশনালের বেলায় বা ই বা প্রোভাইডেডের বেলায় মনে রাখতে হবে কন্ডিশনাল 1 হলে ইফযুক্ত সেন্টেন্সে ভার্বের 1 হবে এবং পরের যে ক্লজটি হবে সেখানে শ্যাল উইল হবে। 2 হলে ভার্বের বা কন্ডিশনাল 2 হলে পরের ক্লজে উড কুড মাইট হবে। আর যদি কন্ডিশনাল 3 হয় তাহলে উড কুড মাইট সাথে হ্যাভ হবে, ভার্বের 3 হবে। এভাবে আমাকে মনে রাখতে হবে। আমি আবারও বলছি, কন্ডিশনাল 1 তার মানে ভার্বের 1 এবং ভার্বের 1 হলে পরে হবে শ্যাল উইল, কন্ডিশনাল 2 মানে ভার্বের 2, তারপরে হবে উড কুড মাইট, আর কন্ডিশনাল 3 তার মানে হ্যাড প্লাস ভার্বের 3 হবে, পরে হবে উড কুড মাইট হ্যাভ ভার্বের 3। আমরা এক্সাম্পল খেয়াল করি, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ গেট মানি। এখানে খেয়াল করো ইউজিটিভ সেন্টেন্সে ওয়ার্ক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে পরে হবে শ্যাল উইল। তাহলে সাবজেক্টের পরে ইউর পরে শ্যাল বা উইল হবে, আর শ্যাল উইল যেহেতু মডেল ভার্ব এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে উত্তর হচ্ছে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল গেট মানি। পরের এক্সাম্পলটি খেয়াল করো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উড গেট মানি। তো এখানে ভুল দেওয়া আছে প্রথমটাতে, পরে দেওয়া আছে উড ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে বুঝতে হবে উড কুড মাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে কন্ডিশনাল 2তে, আর 2 মানে হচ্ছে ভার্বের 2, তাহলে ওয়ার্ক হয়ে যাবে ওয়ার্কড। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উড গেট মানি। ফর এক্সাম্পলটি খেয়াল করি আমরা, ইফ ইউ হ্যাড ওয়ার্ক হার্ড ইউ গেট মানি। এখানে ইফযুক্ত সেন্টেন্সে হ্যাড প্লাস ভার্বের 3 দেওয়া আছে, তার মানে কন্ডিশনাল 3, আর কন্ডিশনাল 3 হলে পরের ক্লসে অবশ্যই উড কুড মাইট হ্যাভ ভার্বের 3 হবে। তাহলে ইউর সাথে উড দিলাম, তারপর আমরা হ্যাভ দেব, তারপর ভার্বের 3 গেট হয়ে যাবে গটেন। তাহলে উত্তর হচ্ছে ইউ উড হ্যাভ গটেন মানি। তাহলে মনে রাখতে হবে কন্ডিশনাল 3টি, ফার্স্ট সেকেন্ড থার্ড। ফার্স্ট কন্ডিশনাল ভার্বের 1, সেকেন্ডে ভার্বের 2, থার্ডে ভার্বের 3। 1 এর সাথে শ্যাল উইল, 2 এর সাথে উড কুড মাইট, 3 এর সাথে হচ্ছে উড কুড মাইট হ্যাভ প্লাস ভার্বের 3। রুল নাম্বার 11-এ চলে যাব আমরা। 11-এ সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট দেওয়া আছে, দুটির অর্থই হচ্ছে যাতে। সো দ্যাট, ইন অর্ডার দ্যাটের পর সবসময় মনে রাখতে হবে সাবজেক্টের পর ক্যান বা কুড বসবে। প্রেজেন্ট টেন্স হলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড। প্রেজেন্ট পাস্ট কীভাবে বুঝবো? সো দ্যাটের আগে একটি ক্লজ দেওয়া থাকবে, সেই ক্লজের ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সো দ্যাটের পরের ক্লজে সাবজেক্টের পর ক্যান বসবে, আর সো দ্যাটের আগের ক্লজে যদি ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে আমরা কুড বসাবো। আর ক্যান কুড যেহেতু মডেল, এরপর ভার্ব প্রেজেন্ট ফর্ম হবেই। আমরা এক্সাম্পল দেখি, হি ওয়ার্ক হার্ড সো দ্যাট হি আর্ন মোর মানি। এখানে সো দ্যাট খেয়াল করে দেওয়া আছে, সো দ্যাটের আগে ওয়ার্ক ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আমরা হি এর পরে বা সাবজেক্টের পরে কুড দেব। তাহলে উত্তর হচ্ছে হি ওয়ার্ক হার্ড সো দ্যাট হি কুড আর্ন মোর মানি। রুল নাম্বার 12-এ চলে যাব আমরা। 12-এর রুলটি খুবই গুরুত্বপূর্ণ। সিন্স এবং ফর এই দুটি শব্দ খেয়াল করো। সিন্স দুইটি অর্থে বসতে পারে। সিন্সের পর নির্দিষ্ট সময় বা ঘটনার উল্লেখ থাকতে পারে, আবার সিন্সের পর নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকতে পারে। তো আগে আমরা নিচের রুলটা খেয়াল করব। সিন্স বা ফরের পর যদি সময়ের উল্লেখ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেব করে আমরা স্ট্রাকচার ফলো করব। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, ভার্বের বিন, ভার্বের সাথে আইএনজি, তারপর বাকি অংশ। এখানে আমরা সবার শেষে এক্সাম্পলটা খেয়াল করি। আই ওয়ার্ক হেয়ার হবে এখানে, এটা এখানে ভুলে আসেনি। আই ওয়ার্ক হেয়ার সিন্স মর্নিং, যেহেতু সিন্স রয়েছে আমরা বলেছি সিন্স বা ফর যেটাই থাকুক না কেন এদের পর যদি সময়ের উল্লেখ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে মর্নিং হচ্ছে একটা সময়, তাহলে সিন্সের পর সময়ের উল্লেখ আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তার মানে আইয়ের পর হ্যাভ বা হ্যাজ, তাহলে হ্যাভ বসবে, আই হ্যাভ, তারপর বিন বসবে, বিন, তারপর ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে উত্তর হচ্ছে আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স মর্নিং। আর বাকি যে রুলটি রয়েছে, সিন্স যদি নির্দিষ্ট ঘটনার পর থেকে উল্লেখ হয় তাহলে অবশ্যই দুইটি ক্লজ হবে। সিন্সের আগে একটি ক্লজ, সিন্সের পরে একটি ক্লজ। আগের ক্লজে ভার্বের 1 হলে পরে হবে ভার্বের 2, অথবা আগে হ্যাভ হ্যাজ ভার্বের 3 হতে পারে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে। প্রেজেন্ট ইনডিফিনিট হলেও ভার্বের 2 হবে পরেরটা, প্রেজেন্ট পারফেক্ট হলেও ভার্বের 2 হবে। আর আগে যদি ভার্বের 2 হয় পরে হবে হ্যাড প্লাস ভার্বের 3। এইটা কিছুটা অ্যাজ ইফ বা অ্যাজ দ্য রুলের মতো, খেয়াল করো। আগে 1 পরে 2, আগে 2 পরে হ্যাড প্লাস ভার্বের 3। তো এখানেও সেম, সিন্সের আগে 1 পরে 2, সিন্সের আগে 2 পরে হচ্ছে হ্যাড প্লাস ভার্বের 3। আমরা এক্সাম্পল দেখি, মেনি ইয়ার্স হ্যাভ পাস সিন্স আই পাস দ্য এক্সামিনেশন। সিন্সের আগে দেখো হ্যাভ
রয়েছে এবং ভার্বের থ্রি রয়েছে। আমরা বলছি সিন্সের আগে ওয়ানও থাকতে পারে, হ্যাভ বা হ্যাজ, ভার্বের থ্রিও থাকতে পারে। তো দুইটা যেটাই থাকুক না কেন পরে হবে ভার্বের টু। তো এখানে যেহেতু হ্যাভ ভার্বের থ্রি এ রয়েছে, সিন্সের পরে ভার্বের টু হবে, পাস হয়ে যাবে পাস্ট। এরপরেরটা আমরা খেয়াল করো, মেনি ইয়ার্স পাস সিন্স আই হ্যাড পাস দ্য এক্সামিনেশন। এখানে সিন্সের পরের শব্দটা ঠিক রয়েছে, সিন্সের আগে যে ভার্ব সেটাতে ভুল রয়েছে। তো সিন্সের পরে খেয়াল করি আমরা হ্যাড প্লাস ভার্বের থ্রি দেওয়া আছে, তার মানে এখানে থ্রি হলে আগে হবে টু, তাহলে পাসের টু হচ্ছে পাস্ট। মেনি ইয়ার্স পাস সিন্স আই হ্যাড পাস দ্য এসএসসি এক্সামিনেশন। ওয়েল, এরপর আমরা চলে যাব রুল নাম্বার 13, 13তে রুল নাম্বার খেয়াল করো। এইখানে বিফোর এবং আফটার দুইটি শব্দ দেওয়া রয়েছে। বিফোরের অর্থ আমরা জানি পূর্বে, আফটারের অর্থ হচ্ছে পরে। বিফোর আফটার যদি কনজাংশন হিসেবে বসে মনে রাখতে হবে বিফোরের আগে একটি ক্লজ হবে, পরে একটি ক্লজ, আফটারের আগে একটি ক্লজ, পরে একটি ক্লজ। তো ক্লজ দুটি স্ট্রাকচার হচ্ছে, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের টু আর পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভার্বের থ্রি। তো এখানে খেয়াল করো বিফোরের আগে হবে সবসময় হ্যাড প্লাস ভার্বের থ্রি মানে পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্বের টু। আর যদি আফটার থাকে তাহলে হ্যাড প্লাস ভার্বের থ্রি পরে আর আগে হবে ভার্বের টু। তো এই ক্ষেত্রে অনেকেরই মাঝে মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়, বিফোরের আগে পাস্ট ইনডিফিনিট হবে না পাস্ট পারফেক্ট হবে, আফটার আগে পাস্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট হবে নাকি পাস্ট পারফেক্ট হবে। এই দুইটি স্ট্রাকচার নিয়ে অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই। এক্ষেত্রে আমি একটু সহজ সমাধান তোমাদেরকে দিই, তোমরা এভাবে মনে রাখতে পারবে চাইলে। দুইটি ক্লজের দুইটি স্ট্রাকচার, একটা হচ্ছে ভার্বের টু আর একটা হচ্ছে হ্যাড প্লাস ভার্বের থ্রি। মেইন হিসেবে ধরবে হ্যাড প্লাস ভার্বের থ্রিকে, এটা হচ্ছে মেইন। তো মেইনটা সবসময় অর্থ অনুসারে বসাবে, যেমন বিফোর মানে পূর্বে, মেইনটা বসবে পূর্বে। মেইনটা কোনটা? হ্যাড প্লাস ভার্বের থ্রি। তারপরে আগে হ্যাড প্লাস ভার্বের থ্রি হলে পরে ভার্বের টু হবে। আফটার মানে কি? পরে। আফটার পরে তার মানে মেইনটা বসবে পরে, তাহলে হ্যাড প্লাস ভার্বের থ্রি পরে বসালাম, তার মানে এখানে থ্রি বসালে এখানে ভার্বের টু বসাবো। এক্সাম্পলে যাই আমরা, হি হ্যাড গন টু হিজ বেড বিফোর হি কমপ্লিট হিজ লেসন। আমরা এখানে বিফোর পেয়েছি, যেহেতু বিফোর আমরা বলেছিলাম বিফোরের আগে হবে মেইন বা ভার্বের থ্রি হবে, হ্যাড প্লাস ভার্বের থ্রি হবে। দেখো হ্যাড প্লাস ভার্বের থ্রি দেওয়া আছে, তার মানে পরে হবে ভার্বের টু, কমপ্লিট হয়ে যাবে কমপ্লিটেড। এখানে আফটার দেওয়া আছে, আমরা জানি আফটার আফটার অর্থ হচ্ছে পরে, তার মানে মেইন বা হ্যাড প্লাস ভার্বের থ্রি হবে পরে, তাহলে এখানে হ্যাড প্লাস ভার্বের থ্রি দেবো, আর আগে হবে ভার্বের টু। যেমন দেখো ওয়েন্ট ভার্বের টু দেওয়া আছে, তাহলে আফটার হি হ্যাড কমপ্লিটেড হিজ লেসন। ওয়েল, এরপর রুল নাম্বার 14তে চলে যাই আমরা। মনে রাখতে হবে প্রিপোজিশনের পর সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তবে টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, যেমন অন, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম। বাকি যে প্রিপোজিশনগুলো আছে এদের পর যদি ভার্ব পাও বা ভার্ব পাই আমরা, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করব, কিন্তু টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এক্সাম্পল খেয়াল করি আমরা এখানে, আই স্টপড থিঙ্কিং অফ ডু দিস। এখানে খেয়াল করো ভার্বের আগে অফ একটি প্রিপোজিশন রয়েছে, তো যেহেতু প্রিপোজিশন এরপর ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব, ডু হয়ে যাবে এখানে ডুইং। এরপরে খেয়াল করো, হি ওয়ান্টস টু টেক আ ডিসিশন। টু যেহেতু এখানে প্রিপোজিশন, আমরা বলেছিলাম টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে টেক, এখানে টেকই থাকবে, চেঞ্জ হবে না। এরপরে আমরা চলে যাব রুল নাম্বার 14 পর 15তে যে শব্দগুলো দেওয়া রয়েছে খেয়াল করো। ইয়েস্টারডে মানে গতকাল, এগো পূর্বে, লং এগো লং সিন্স অনেক পূর্বে, ওয়ান্স একদা, ওয়ান্স আপন অনেক আগের কথা, লাস্ট প্লাস সময়। এখানে লাস্ট সময় বলতে বোঝানো হয়েছে লাস্ট ইয়ার হতে পারে, লাস্ট উইক হতে পারে, লাস্ট ডে হতে পারে, তো লাস্ট নাইট হতে পারে, যে কোনো সময় উল্লেখ হতে পারে। এখানে এই ধরনের শব্দগুলো সবগুলোই শব্দ এখানে খেয়াল করো অতীত সময়কে নির্দেশ করছে। এই ধরনের শব্দের যদি কোনোটা থাকে সেন্টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্স ধরে আমাদেরকে সলভ করতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে দুটি, অ্যাক্টিভ আর একটি হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভে ভার্বের টু হবে, প্যাসিভে ওয়াজ, ওয়্যার, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আমরা এখানে এক্সাম্পল দেখি, ইয়েস্টারডে শি গো দেয়ার। যেহেতু ইয়েস্টারডে রয়েছে এখানে, তার মানে পাস্ট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভ, তাহলে ভার্বের টু হবে, গো হয়ে যাবে ওয়েন্ট। ফর এক্সাম্পলটি খেয়াল করো, দ্য কার বাই লাস্ট মান্থ। লাস্ট মান্থ যেহেতু রয়েছে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং সেন্টেন্সটি খেয়াল করো, বাই মানে কেনা, যারা কিনবে বা যে কিনে সে শুরুতে নেই, তার মানে এটা প্যাসিভ। তো তাহলে পাস্ট ইনডিফিনিট প্যাসিভ স্ট্রাকচার ফলো করতে হবে, সাবজেক্টের পর ওয়াজ ওয়ার দিতে হবে, দ্য কার ওয়াজ এবং ভার্বের থ্রি, বাই হয়ে যাবে বট, দ্য কার ওয়াজ বট লাস্ট মান্থ।
এরপর রুল নাম্বার 16-এ যাব আমরা। অ্যান্ড, বাট, অর। মনে রাখতে হবে এই তিনটি কনজাংশন সাধারণত দুইটা ক্লজকে যোগ করে এবং প্রত্যেকটি ক্লজে ভার্বই হবে সেম, কোনো চেঞ্জ হবে না। অ্যান্ড, বাট, অর দুইটার আগে এবং পরে দুটোটারই ভার্ব সেম হবে। যেমন হি টোল্ড মি টু ডু অর ডাই। অর রয়েছে এখানে কনজাংশন হিসেবে, অরের আগে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু রয়েছে, পরে ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তার মানে ডাই কোনো চেঞ্জ হবে না। উত্তর হচ্ছে হি টোল্ড টু ডু অর ডাই। রুল নাম্বার 17-এ চলে যাই। এটা খুব গুরুত্বপূর্ণ রুল। আমরা যখন কোশ্চেন সলভ করব আমরা অবশ্যই সেন্টেন্স ওয়াইজ সলভ করি আমরা কোশ্চেন। তো সেন্টেন্সের মধ্যে যদি কোনো ক্লু ওয়ার্ড আমরা না পাই তখন আমাদেরকে সলভ করতে হবে ভার্ব হিসেব করে। সাধারণত একটি সেন্টেন্সে একটা ফিনিট ভার্ব থাকে। যদি একটি সেন্টেন্সে দুইটি ফিনিট ভার্ব থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে দুইটি ফিনিট ভার্ব মানে দুইটি ক্লজ সেখানে, এবং অবশ্যই দুইটি ক্লজের জন্য একটি কনজাংশন থাকবে। তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে দুইটি ভার্ব থাকলে ক্লজ যদি থাকে দ্যাটস ফাইন, আর যদি দুইটি ভার্ব থাকে বাট কনজাংশন নেই সেক্ষেত্রে মনে রাখতে হবে একটি ভার্বকে বাদ দিতে হবে। একটি ভার্বকে কীভাবে বাদ দেবো আমরা, খেয়াল করো। ভার্বের সাথে হয় আইএনজি যোগ করব, না হয় ভার্বের আগে টু দেবো, না হয় ভার্বের পাস্ট পার্টিসিপল করবো, মানে ফিনিট ভার্বকে নন ফিনিট ভার্ব বানাতে হবে। যেমন আই স হিম ড্র এ পিকচার। এখানে খেয়াল করো ড্র ব্র্যাকেটে দেওয়া আছে, ড্র একটি ভার্ব, স ভার্ব। এখানে অন্য কোনো ক্লু নেই, তো ক্লু নেই এখানে আমরা ভার্ব কয়টি এখানে আছে হিসেব করব। স একটি ভার্ব, ড্র একটি ভার্ব, এবং দুইটি ভার্ব যেহেতু কনজাংশন খুঁজতে হবে আমাদেরকে। কনজাংশন যদি থাকে গুড, না থাকলে আমাদেরকে একটি ভার্ব বাদ দিতে হবে। এখানে কোনো কনজাংশন নেই, তাহলে আমরা ব্র্যাকেটের ভার্বটিকে বাদ দেব। ড্রয়ের সাথে এখন আইএনজি যোগ করে উত্তরটি কমপ্লিট করব। আই স হিম ড্রয়িং আ পিকচার। তো আইএনজি সাধারণত বেশিরভাগ ওয়ার্ডের সাথে যোগ হবে। টু কখন যোগ হবে, যখন উদ্দেশ্য বোঝাবে। যেমন সেকেন্ড এক্সাম্পলটি খেয়াল করো। হি কেম হেয়ার ভিজিট আওয়ার স্কুল। সে এখানে এসেছিল আমাদের স্কুল পরিদর্শন করার জন্য, তার মানে এখানে উদ্দেশ্য নিয়ে এসেছিল। তো এখানে খেয়াল করো কোনো ক্লু ওয়ার্ড নেই সেন্টেন্সে। কেম একটি ভার্ব, ভিজিটও ভার্ব, দুইটি ভার্ব যেহেতু কনজাংশন খুঁজতে হবে, নেই এখানে কোনো কনজাংশন, তাহলে একটি ভার্ব বাদ দিতে হবে যেহেতু উদ্দেশ্য বোঝানো হয়েছে। ভিজিটের আগে আমরা টু দেব, তাহলে উত্তর হচ্ছে হি কেম হেয়ার টু ভিজিট আওয়ার স্কুল। রুল নাম্বার 18-তে চলে যাব আমরা। কিছু কমন ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো দেখলে আমরা সহজেই টেন্স আইডেন্টিফাই করতে পারবো। যেমন অ্যাট দিস টাইম, নাও, গ্রাজুয়ালি। এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, অ্যামিজার, ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। আমি প্যাসিভিটটা এখানে লিখিনি, প্যাসিভিটটা মাথায় রেখে তোমাদেরকে সলভ করতে হবে। আই ইট রাইস নাও। এক্সাম্পলটি খেয়াল করো, নাও শব্দটি রয়েছে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে উত্তর হবে আই অ্যাম ইটিং রাইস নাও। অ্যাম এবং ভার্বের সাথে আইএনজি হবে। 2 নম্বর এক্সাম্পলটি রুলটি খেয়াল করো। ইয়েট, অলরেডি, জাস্ট, এভার, রিসেন্টলি। এই ধরনের শব্দ যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরতে হবে, এবং স্ট্রাকচার আমরা জানি সাবজেক্ট, তারপরে হ্যাভ এস, ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপর বাকি অংশ। এক্সাম্পল খেয়াল করো। আই ইট রাইস অলরেডি, যেহেতু অলরেডি শব্দটা আছে তারপর আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, এবং সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসবে। এখানে যেহেতু সাবজেক্ট আই, হ্যাভ বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ইট হয়ে যাবে ইটেন। তাহলে উত্তর হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস অলরেডি। এরপর এক্সাম্পলটি খেয়াল করি আমরা। হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত কর্ম, ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তর সত্য, রেগুলারলি, সামটাইমস, অফটেন, অলওয়েজ, ডেইলি। এই ধরনের শব্দ যদি থাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স ধরে নেব। আমরা জানি সিম্পল প্রেজেন্টে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে হি কুক ফুড রেগুলারলি। রেগুলারলি শব্দটা যেহেতু আছে সিম্পল প্রেজেন্ট টেন্স এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কুকের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কুক। তবে এখানে মনে রাখতে হবে সিম্পল প্রেজেন্টে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে। যেহেতু এখানে সাবজেক্ট হি থার্ড পারসন এবং অবশ্যই সিঙ্গুলার, এই কারণে আমরা এখানে কুকের সাথে এস যোগ করবো। উত্তর হচ্ছে হি কুকস ফুড রেগুলারলি। এই ছিল আমাদের মূল রুলগুলো। আমরা ক্লাস 2-তে 7 পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে 3-তে আমরা 18 পর্যন্ত আলোচনা করলাম। তোমাদেরকে যদি আগের রুলগুলোকে আমি একটু রিভিউ করতে বলি, খেয়াল করো। আমরা যেহেতু পরবর্তী ক্লাসে কোশ্চেন সলভে যাব, তার আগে অবশ্যই আমি আজকে কয়েকটি সেন্টেন্স এখানে সলভ করব। কীভাবে সলভ করব তার জন্য আমি তোমাদেরকে কিছু টিপস দেব।
তার আগে খেয়াল করো এখানে এই রুলগুলোকে একটু রিভিউ টেনে নেই 1 থেকে 7 পর্যন্ত অ্যাজ সুন অ্যাজ, নো সুনার, হ্যাড, হার্ডলি হ্যাড, স্কেসলি হ্যাড, মডেল ভার্ব, ইউজ টু, ডু ভার্ব, হ্যাড বেটার, উড রাদার, ইট ইজ হাই টাইম, ইট ওয়াজ হাই টাইম, লেস্ট, উইচ, ফেন্সি, উড দ্যাট। বাকি যে রুলগুলো রয়েছে আজকে পড়লাম আমরা, এই সবগুলো রুল ভালোভাবে রিভিশন দিয়ে দেন আমরা সেন্টেন্স কারেকশনে যাব। এখানে আমি পাশে যদিও লিখেছি ডিগ্রি এবং অনার্স, ডিগ্রি অনার্সে এভাবে কোশ্চেন হয়, শুধু সিঙ্গেল সেন্টেন্স দেওয়া থাকে, বাট এইচএসসিতে প্যাসেজ আকারে আসবে অবশ্য। তো আমরা আগে সিঙ্গেল সেন্টেন্স সলভ করব, এটা সব স্টুডেন্টদের জন্য, ক্লাস 9-10 বলি বা এইচএসসি বলি বা ডিগ্রি বা অনার্স বলি, সবাই আগে আমরা সিঙ্গেল সেন্টেন্স সলভ করা শিখবো, তারপর প্যাসেজ আকারে সলভ করব। আগে যে রুলগুলো আমরা পড়েছিলাম সেই রুলগুলোর আলোকে আমরা এখানে একটু সলভ করব। তো মনে রাখতে হবে যখন কোশ্চেন সলভ করব আমরা সেন্টেন্স আগে ক্লুয়ার্ড খুঁজবো, যদি ক্লুয়ার্ড আমরা না পাই তাহলে আমরা অবশ্যই ভার্ব খুঁজবো, ভার্ব একটা না দুইটা, কনজাংশন আছে নাকি নেই, এই ধরনের হিসাব করে আমাদেরকে সলভ করতে হবে। কোশ্চেন নাম্বার 1 দেখো, আমি এখানে র্যান্ডমলি সলভ করব মাঝখান থেকে, তারপর তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে নিজে নিজে সেলফ প্র্যাকটিসের জন্য আমি রেখে দেবো এগুলোকে। 1 খেয়াল করো, দ্য ডেড বডি টু বরি অ্যাট দ্য বনানী গ্রেভইয়ার্ড। এখানে ভার্ব হচ্ছে বরি, তো এখানে কোনো ক্লুয়ার্ড নেই, যেহেতু ভার্ব ক্লুয়ার্ড নেই তাহলে আমাকে ভার্ব খুঁজতে হবে। ভার্ব এখানে যেহেতু একটা ভার্ব হলে মনে রাখবেন সবসময় হয় প্রেজেন্ট ইনডিফিনিট না হয় পাস্ট ইনডিফিনিট হবে, যেহেতু বলা হয়েছে মৃত লাশটিকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছিল, তার মানে এটা পাস্ট টেন্স হবে এবং পাস্ট টেন্সের অ্যাক্টিভ না প্যাসিভ। কবর বা দাফন দেওয়া, যেহেতু অবশ্যই কবর বা দাফন দেওয়ার কাজ কেউ না কেউ করবে, তারা শুরুতে থাকার কথা, এখানে যেহেতু শুরুতে নেই তার মানে এটা প্যাসিভ। তো যেহেতু প্যাসিভ তাহলে বুঝতে হবে প্যাসিভে আমরা পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিটে ওয়াজ বা ওয়ার ইউজ করব, তাহলে দ্য ডেড বডি ওয়াজ এবং বারে পাস্ট পার্টিসিপল হবে, বডি হয়ে যাবে বডিড অ্যাট দ্য বনানী গ্রেভইয়ার্ড। আচ্ছা, এরপর খেয়াল করি রুল নাম্বার 6-এ যাই আমরা মাঝখান থেকে কয়েকটা সলভ করবো, পরে বাকিগুলো রেখে দেবো আমরা। হি ওয়াজ সি ইয়েস্টারডে, এখানে খেয়াল করেন ইয়েস্টারডে থাকলে আমরা জানি পাস্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে দুইটির ক্লু রয়েছে, খেয়াল করো, ওয়াজ বা বি ভার্ব, এখানে বি ভার্বের পর যদি মূল ভার্ব থাকে অ্যাক্টিভ হলে আইনজি যুগ হবে, প্যাসিভ হলে বারবার পাস্ট পার্টিসিপল হবে। এটার অর্থটা হচ্ছে তাকে গতকাল দেখা হয়েছিল বা তাকে গতকাল দেখা গিয়েছিল। তো প্যাসিভ যেহেতু এখানে আইনজি যুগ না করে আমরা সি হয়ে যাবে পাস্ট পার্টিসিপল সিন, হি ওয়াজ সিন ইয়েস্টারডে। এখানে খেয়াল করি আমরা রুল নাম্বার 8, অ্যাজ ইফ রয়েছে এখানে এই ক্লুতে, হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি হ্যাভ এনাফ মানি। অ্যাজ ইফ যেহেতু রয়েছে আমরা জানি অ্যাজ ইফের আগে 1 হলে পরে 2, আগে 2 হলে পরে 3, হ্যাড প্লাস 3, তাহলে অ্যাজ ইফের আগে অ্যাক্টেড ভার্বে 2 রয়েছে এখানে, তার মানে পরে হ্যাড প্লাস ভার্বে 3 হবে। হি এর পর হ্যাড বসবে এবং হ্যাভের পাস্ট পার্টিসিপল হ্যাড, তাহলে উত্তর হচ্ছে হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি হ্যাড এনাফ মানি। দুইটা হ্যাড হবে এখানে, শুনতে অকওয়ার্ড যদিও লাগে কিন্তু স্ট্রাকচার অনুসারে প্রথমে অক্সিলারি হিসেবে হ্যাড বসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মানে হ্যাভের পাস্ট পার্টিসিপল হ্যাড বসবে। আবার আমরা যদি 12 নম্বর সলভ করি, শি রিড শেক্সপিয়র নাও শব্দ যেহেতু রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং অ্যাক্টিভ, তাহলে অ্যামিজার ভার্বের সাথে আইএনজি যোগ, এই স্ট্রাকচার ফলো করতে হবে। শি ইজ রিডিং শেক্সপিয়র নাও। তো আমরা এখানে কয়েকটি কোশ্চেন সলভ করলাম, কয়েকটি সেন্টেন্স সলভ করে দিলাম তোমাদের জন্য। তোমাদের কাজ হচ্ছে 40 পর্যন্ত 1 থেকে 40 পর্যন্ত বাসায় বসে সলভ করা এবং এই ক্লাসের কমেন্টে আমাকে জানাবেন কোন কোন কোশ্চেনের উত্তরগুলো নিয়ে আপনার কনফিউশনে আছেন, আমি সেই উত্তরগুলো কমেন্টে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই। এবং অবশ্যই আমি পরবর্তী ক্লাসে এই সেন্টেন্সগুলোর উত্তর আমি দিয়ে দেব, আপনারা মিলিয়ে নেবেন। পরবর্তী যে পার্টটি রয়েছে পার্ট 4-এ আমরা অবশ্যই এগুলোর উত্তর দেব। তো আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে, আপনারা এনজয় করেছেন। যাদের ক্লাসটি ভালো লেগেছে তারা অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের এডুকেট ক্লাসরুমকে সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবারও পরবর্তী ক্লাসে রাইট ফ্রম ভার্বের পার্ট 4 নিয়ে, যেখানে আমরা কোশ্চেনগুলো সলভ দেব এবং প্যাসেজ আকারে যে কোশ্চেন রয়েছে এইচএসসি লেভেলে সেই প্যাসেজ আকারের কোশ্চেনগুলো কীভাবে সূক্ষ্মভাবে আপনি সলভ করবেন সেগুলো নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।